মার্ক ম্যানসনের দ্য সাটল আর্ট অব নট গিভিং আ ফাক শুধু নামটাই কেমন যেন একটা ঝাঁকুনি দেয়, তাই না? গত কয়েক বছরে এই বইটা রীতিমতো একটা ঝড় তুলেছে, বিশেষ করে সেলফ হেল্প বইয়ের দুনিয়ায়। তো আজ আমরা দেখব এই বইটা আসলে কি বলতে চায় আর কেনই বা এটা এত মানুষের মনোযোগ কেড়েছে। চলুন তাহলে শুরু করা। আচ্ছা, প্রথমেই একটা বড় ভুল ধারণা ভেঙে ফেলা যাক। বইটার নামের মানে কিন্তু এই না যে কোনো কিছুকেই পাত্তা না দেওয়া বা একদম উদাসীন হয়ে যাওয়া, বরং এর আসল মানে হলো খুব ভেবেচিন্তে বেছে নেওয়া যে কোন জিনিসগুলো আমাদের মনোযোগ পাওয়ার মতো। দেখুন, আমাদের সবারই তো সময় আর শক্তি সীমিত, তাই না? তো বইটার মূল কথাই হলো সেই শক্তিটা যেন আমরা অপ্রয়োজনীয় জায়গায় নষ্ট না করে শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য বাঁচিয়ে রাখি। তো এই পাত্তা না দেওয়ার আসল মানেটা কি? চলুন আর একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে পার্থক্যটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। উদাসীনতা মানে হলো কোনো কিছুতেই কিছু যায় আসে না, যা আসলে এক ধরনের এড়িয়ে চলা। কিন্তু ম্যানসনের দর্শনটা হলো ৮-১০ জনের থেকে আলাদা হতে ভয় না পাওয়া, মানে নিজের ব্যক্তিগত মূল্যবোধের সাথে যা মেলে শুধু সেদিকেই মনোযোগ দেওয়া। এটা কিন্তু এড়িয়ে যাওয়া নয়, বরং যা জরুরি সেটার সাথে আরও গভীরভাবে জড়িয়ে পড়া। মার্ক ম্যানসন এখানে দার্শনিক অ্যালান ওয়াটসের দ্য ব্যাকওয়ার্ডস ল বা উল্টো নিয়মের কথা বলেছেন। ব্যাপারটা একটু অদ্ভুত শোনালেও সত্যি। মানে হলো আমরা যত বেশি ভালো থাকার বা পজিটিভ অভিজ্ঞতার পেছনে ছুটি, ততই আমরা অতৃপ্ত হয়ে পড়ি। কারণ কোনো কিছুর পেছনে ছোটা এটাই তো প্রমাণ করে যে আমাদের কাছে সেটার অভাব আছে। আর ঠিক তার উল্টো দিকে জীবনের কঠিন বা নেতিবাচক অভিজ্ঞতাগুলোকে যখন আমরা মেনে নিই, তার মধ্যেই কিন্তু এক ধরনের পজিটিভ শক্তি লুকিয়ে থাকে। আর এটাই আমাদের পরের সেকশনে নিয়ে আসছে, এই যে সারাক্ষণ পজিটিভ থাকার একটা চেষ্টা, এর সমস্যাটা আসলে কোথায়? ম্যানসন এই সমস্যাটার একটা ফাটাফাটি নাম দিয়েছেন, ফিডব্যাক লুপ ফ্রম হেল, মানে নরকের চক্র। এটা এমন একটা মানসিক চক্র যা আমাদের আরও বেশি উদ্বিগ্ন করে তোলে। জিনিসটা কিভাবে কাজ করে স্লাইডে যেমন দেখানো হয়েছে। ধরুন প্রথমে কোনো কারণে একটু দুশ্চিন্তা হলো, এরপর সেই দুশ্চিন্তা নিয়েই আবার দুশ্চিন্তা শুরু হয়। আচ্ছা, আমার এত চিন্তা করা কি ঠিক হচ্ছে? আর তারপরই আসে অপরাধবোধ। আমি কেন এমন ভাবছি? আমার তো পজিটিভ থাকা উচিত। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে, যেখানে সবাই শুধু নিজেদের পারফেক্ট জীবনটা দেখায়, সেখানে এই চক্রে আটকে পড়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এটা চলতেই থাকে। বইটার আরেকটা বড় টার্গেট হল বিশেষ বা স্পেশাল হওয়ার এই ধারণাটা। আমাদের চারপাশে দুনিয়াটা যেন সারাক্ষণ আমাদের এটাই শেখাতে চায় যে আমরা প্রত্যেকেই অসাধারণ হওয়ার জন্য জন্মেছি। আর এই বিশেষ হওয়ার ধারণা থেকেই জন্ম নেয় এক ধরনের অধিকারবোধ বা এন্টাইটেলমেন্ট। এর মানে হলো আমরা মনে করতে শুরু করি যে কোনো রকম কষ্ট বা ত্যাগ ছাড়াই সুখী এবং সফল হওয়াটা আমাদের জন্মগত অধিকার। আর ম্যানসনের মতে আমাদের অনেক সমস্যার মূলে কিন্তু এই মানসিকতাটাই রয়েছে। এই অধিকারবোধ কিন্তু দুই রকমভাবে আসতে পারে। একদিকে আছে আমি সেরা, বাকিরা কিছুই না, তাই আমার বিশেষ সুযোগ সুবিধা পাওয়া উচিত। আবার ঠিক তার উল্টোটাও হতে পারে, আমার অবস্থা সবচেয়ে খারাপ, আমার মতো দুঃখী আর কেউ নেই, তাই আমার বিশেষ সহানুভূতি পাওয়া উচিত। মজার ব্যাপার হলো দুটোই আসলে একই আত্মকেন্দ্রিক আচরণের জন্ম দেয়, যেখানে মানুষ নিজের জীবনের দায়িত্ব নিতে পারে না। তাহলে প্রশ্ন হল, আসল আত্মসম্মান কোথা থেকে আসে? বইটা বলছে নিজের ভালো দিকগুলো নিয়ে গর্ব করা তো খুব সহজ, কিন্তু আসল আত্মমর্যাদা তখনই তৈরি হয় যখন আমরা নিজেদের খারাপ বা নেতিবাচক দিকগুলোকেও মেনে নিতে শিখি। নিজের ভুল ত্রুটি স্বীকার করার মধ্যেই আসলে উন্নতির আসল চাবিকাঠিটা লুকিয়ে থাকে। বইটা কিন্তু শুধু সমস্যার কথা বলেই থেমে যায় না, সমাধানও দেয়। আর সেই সমাধানটা হলো নিজের জীবনের অর্থপূর্ণ সংগ্রামগুলো বেছে নেওয়া। আসল প্রশ্নটা এটা নয় যে জীবনে কি উপভোগ করতে চাই, বরং আসল প্রশ্নটা হলো কোন কষ্টটা আমরা সহ্য করতে রাজি আছি। কারণ যে কোনো ভালো জিনিসের জন্যই সংগ্রাম করতে হয়। যেমন ধরুন, ভালো স্বাস্থ্য উপভোগ করতে হলে শরীরচর্চার কষ্টটা সহ্য করতে হবে, তাই না? সাফল্য আসলে পুরো প্রক্রিয়াটার মধ্যেই থাকে, শুধু ফলাফলে নয়। এই স্লাইডে ম্যানসন ভালো আর খারাপ মূল্যবোধের মধ্যে একটা খুব স্পষ্ট দাগ টেনে দিয়েছেন। দেখুন, ভালো মূল্যবোধগুলো হলো বাস্তবসম্মত আর নিজের নিয়ন্ত্রণে থাকে, যেমন সততা বা আত্মসম্মান। অন্যদিকে খারাপ মূল্যবোধগুলো নির্ভর করে বাইরের জিনিসের ওপর, যেমন জনপ্রিয়তা বা সবসময় শুধু আনন্দ খোঁজা। আরেকটা দুর্দান্ত ধারণা হল দোষ এবং দায়িত্বের পার্থক্য। দেখুন, কোনো একটা ঘটনার জন্য হয়তো আমাদের কোনো দোষ ছিল না, কিন্তু সেই ঘটনার পর আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাবো সেই দায়িত্বটা কিন্তু সবসময় আমাদেরই। দোষ হলো অতীত, কিন্তু দায়িত্ব হলো বর্তমান।
এই ভাবনাটা আমাদের ভিকটিম মানসিকতা থেকে বের করে এনে শক্তিশালী করে তোলে। এখন প্রশ্ন হলো, এই বইটা কি আসলেই উপকারী নাকি পুরোটাই একটা সাময়িক হাইপ? চলুন এর কিছু সমালোচনা আর প্রশংসা দুটো দিকই দেখে নেওয়া যাক। সমালোচকদের দিক থেকে বেশ কিছু কথা শোনা যায়। প্রথমত, বইটার ভাষাকে অনেকে বেশ রুড আর গালিগালাজপূর্ণ মনে করেন। দ্বিতীয়ত, এতে কোনো বৈজ্ঞানিক তথ্য বা পরিসংখ্যানের ভিত্তি নেই, যার ফলে এটাকে একটা লম্বা ব্লগ পোস্টের মতো মনে হতে পারে। কেউ কেউ বলেন এটা ব্যক্তির উপর বেশি জোর দিয়ে সমাজ বা পারিপার্শ্বিক সমস্যাগুলোকে এড়িয়ে যায়। আবার অনেকের মতে এই ধারণাগুলো নতুন কিছু না, বরং প্রাচীন স্টোয়িক দর্শনেরই একটা নতুন মোড়ক মাত্র। অন্যদিকে এর ব্যাপক প্রশংসারও কিন্তু অনেক কারণ আছে। প্রথমত, এর সতেজ এবং সৎ দৃষ্টিভঙ্গি। যেখানে অন্য সেলফ হেল্প বইগুলো মিষ্টি কথায় ভরা, সেখানে ম্যানসন কঠিন সত্যিটা সরাসরি মুখের উপর বলেন। এটা জটিল দর্শনকে সাধারণ মানুষের জন্য খুব সহজ করে তোলে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা আজকের দিনের এই টক্সিক পজিটিভিটি সংস্কৃতিকে চ্যালেঞ্জ করে এবং ব্যক্তিগত দায়িত্ববোধের মাধ্যমে পাঠককে শক্তিশালী করে তোলে। শেষ পর্যন্ত বইটার মূল বার্তাটা যদি একটা লাইনে বলতে হয়, তবে সেটা হলো কষ্ট জীবনেরই একটা অবিচ্ছেদ্য অংশ, অনেকটা কাপড়ের সুতোর মতো। এটাকে জীবন থেকে ছিঁড়ে ফেলার চেষ্টা করা শুধু অসম্ভবই নয়, বরং ধ্বংসাত্মক। কষ্টকে এড়িয়ে যাওয়ার বদলে অর্থপূর্ণ কষ্টকে বেছে নেওয়াই হলো ভালো জীবনের আসল পথ। তাই শেষ করার আগে একটি প্রশ্ন ভাবার জন্য রইল, আমরা কোন সমস্যাটার সমাধান করতে গিয়ে আনন্দ পাই? কারণ আমাদের বেছে নেওয়া সংগ্রামই কিন্তু আমাদের জীবনকে সত্যিকারের অর্থ দেয়।